শিক্ষার্থীদের একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর। শিক্ষায় বিশেষ অবদান রাখা ব্যক্তি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান। রক্তাক্ত 15ই জুলাই আজ কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলার রণক্ষেত্রের দাবি। ঢাকা বাদ পড়া শহীদদের তালিকা শনাক্ত করছে প্রসিকিউশন। সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। নিম্নচাপের প্রভাবে বিচ্ছিন্ন সেন্ট মার্টিনে খাদ্য সংকট চরমে। পাবনায় নদী ভাঙনে সর্বশান্ত মানুষ। এবং ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে 16 বছর পর বিশ্বকাপ ফাইনালে স্পেন। হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিতে রাত 1টায় মুখোমুখি আর্জেন্টিনা ইংল্যান্ড। আসসালামু আলাইকুম, স্বাগতম হোনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আপুটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি বছর একটি করে গাছের চারা রোপণ করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে গাছের চারা রোপণ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় অনুষ্ঠানের স্থলের বাইরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। সেখানে শিক্ষার্থীদের বৃক্ষরোপণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এবার শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও প্রাথমিক শিক্ষা পদক 2026 সম্মাননা দেয়া হয়েছে। ব্যক্তি পর্যায়ে 15টি ক্যাটাগরিতে দেশের 12,384 জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে 2টি ক্যাটাগরিতে 65,546টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা তুলে দেন সরকার প্রধান। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। আজ 15 জুলাই ছাত্র জনতা আন্দোলনের রক্তাক্ত অধ্যায়ের বড় দিন। আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। খবর ছড়িয়ে পড়লে পরবর্তীতে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। দিনভর উত্তেজনা, মিছিল, সমাবেশ, ধাওয়া পাল্টা ধাওয়া, আক্রমণ প্রতি আক্রমণ, গুলি, প্রবল সংগ্রামে টিকে গিয়ে অপ্রতিরোধ্য ও অদমনীয় থাকার বার্তা দেন শিক্ষার্থীরা, তরুণ তরুণীরা। এমদাদুল হক খানের বিশেষ প্রতিবেদন। 2024 সালের 15 জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে। আন্দোলনের এক পর্যায়ে আজকের এই দিনে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে প্রথম বড় ধরনের হামলা ও সংঘর্ষে রূপ নেয়। আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। সে সময় ছাত্রলীগের পক্ষ থেকেও পাল্টা বক্তব্য দেয়া হয়। যতক্ষণ না সিদ্ধান্ত আসতেছে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন কন্টিনিউ করবে। এই বাংলাদেশ মেধাবীদের মাধ্যমে সোনার বাংলা, সেটি আমরা প্রতিষ্ঠিত করতে পারি। ঘটনার পর আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর আন্দোলন আরও বেগবান হয় এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আজকের এই দিনটি শুধু একটি সংঘর্ষের স্মৃতি নয়, বরং বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেসব ঘটনাই পরবর্তী আন্দোলনের গতি ও পরিণতিতে বড় ভূমিকা রেখেছিল। 15 জুলাই কেবল একটি তারিখ নয়, এটি বাংলাদেশের ইতিহাসের এমন এক অধ্যায় যা একটি ছাত্র আন্দোলনকে জাতীয় গণ আন্দোলনের দিকে মোড় নেয়ার প্রেক্ষাপট তৈরি করেছিল। এমদাদুল হক খান, মহনা সংবাদ, ঢাকা। এদিকে জুলাই আন্দোলনে শহীদদের মূল তালিকার বাইরেও যারা শহীদ হয়েছেন তাদের শনাক্তকরণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সকালে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদদের কবরস্থান পরিদর্শনে কথা জানান তিনি। বলেন, এই পরিদর্শন তদন্তের একটি অংশ। যে কয়েকজন আন্দোলনে প্রাণ হারিয়েছেন তারা তালিকার বাইরে রয়ে গেছেন কিনা তা দেখা হচ্ছে। শুধু এই গণকবরই নয়, জুরাইন, মাতোয়াইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জেও পরিদর্শনে প্রসিকিউশন যাবেন বলে জানান মোহাম্মদ আমিনুল। কোনো শহীদ যেন বাদ না যায় সেটি নিশ্চিতে কাজ করছে প্রসিকিউশন। সব হত্যার বিচার করা হবে বলে এবং জাতিসংঘ ও বাংলাদেশের সরকার হিসেবের চেয়ে শহীদদের সংখ্যা বেশি হতে পারে বলেও জানান প্রসিকিউটর।
আমরা আজকে মূলত আমাদের তদন্তের একটি অংশ হিসাবে এই গণকবর সরজমিনে পরিদর্শনের জন্য এসেছিলাম। আপনারা জেনে থাকবেন যে আমরা ইতিমধ্যে 834 জনের মতো আমাদের যারা শহীদ হয়েছিল তাদেরকে আমরা শনাক্ত করতে পেরেছি, তাদের গেজেটভুক্ত হয়েছে। তার বাইরে যে 1400 জনের মধ্যে আরও যারা আছে, প্রত্যেকটি গণকবরে আমাদের যে ডিএনএর মাধ্যমে আমাদের সেই শহীদদের লাশ শনাক্তকরণের জন্য যেভাবে তাদেরকে শনাক্ত করা সম্ভব হয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। সেবাদানকারী সংস্থাগুলোকে সিটি কর্পোরেশনের আওতায় আনার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে সরকার বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ডিএনসিসিতে নগর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ের সেমিনারিতে তিনি একথা বলেন। ঢাকাকে বসবাসযোগ্য করতে খালগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া, নদীগুলোকে দখলমুক্ত করতে কাজ চলছে বলেও জানান মন্ত্রী। নাগরিক সুবিধা নিশ্চিতে রাজনৈতিক দৃষ্টিকোণের বদলে সেবার মানসিকতা গঠনে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন মির্জা ফখরুল। বিশাল কতগুলো বাধা আছে, এই বাধাগুলো অতিক্রম করতে বড় কষ্ট হবে। প্রথম কষ্ট হচ্ছে কি, যে উনি খুব অসহায়, উনি সব সিদ্ধান্ত একা নিতে পারবেন না, তার সিটি কর্পোরেশন নিতে পারবে না। রাজুক, পয়সা, বিদ্যুৎ এই সব মিলিয়ে কিন্তু তাকে বসে কেউ কি করলে কেউ হবে না, হবে না। আপনি লক্ষ্য করে দেখবেন ঢাকায় ঠিক যেমন বর্ষাটা আসে, ঠিক সেই সময় রাস্তাঘাটে শুরু হয়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকার একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বরে স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের এই তথ্য জানানো যায়। এদিকে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর 1টা পর্যন্ত দেশের 5টি অঞ্চলের নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে 8 দিন ধরে উত্তাল বঙ্গোপসাগর। বৈরী আবহাওয়া, বন্ধ রয়েছে টেকনাফ, সেন্ট মার্টিন পণ্যবাহী ট্রলার চলাচল। মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার দ্বীপটিতে চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। কোস্টগার্ডের সহায়তায় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে বলে জানায় প্রশাসন। আফসার কবির আকাশ ও আমানুল হক বাবুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সর্বদক্ষিণে সাগরের বুকে জেগে ওঠা প্রবাল দ্বীপটির নাম সেন্ট মার্টিন। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় খাদ্যবাহী কোনো নৌযান দ্বীপে যেতে না পারায় 30,000 দ্বীপবাসীর মধ্যে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। দ্রুত নৌ যোগাযোগ স্বাভাবিক না হলে সেন্ট মার্টিনে খাদ্য সংকট আরও তীব্র হওয়ার পাশাপাশি জনজীবনে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন স্থানীয়রা। সেন্ট মার্টিনের অসহায় মানুষ খাইতে লইতে অনেক কষ্ট হয়ে এই সময়ে ফাইলে সময়ে না হয়। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যোগাযোগ বিচ্ছিন্ন, ট্রলার আসতে পারতেছে না, মালামাল আনতে পারতেছে না, যে কারণে সেন্ট মার্টিন খাদ্য সংকট দেখা যাচ্ছে। দ্বীপে প্রচুর পরিমাণে খাদ্য সংকটে আছে, খাদ্য শেষ বললেই চলে। এখানে তৈরি তরকারি বলতে কিচ্ছু নাই, তো অনেক অসুস্থ রোগী আছে, এরাও ট্রিটমেন্ট করতে যেতে পারতেছে না। জেলা প্রশাসক বলছেন, বৈরী আবহাওয়ার মধ্যে কোস্টগার্ডের সহযোগিতায় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে এবং নিয়মিত তদারকি করা হচ্ছে। সমুদ্র উত্তাল থাকলে সেই জায়গাটাতে যাওয়া খুব কঠিন হয়ে পড়ে। এর পাশাপাশি আমাদের যে ত্রাণ, এটা উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী উনিও আজকে টেকনাফ পরিদর্শন করেছেন, নির্দেশনা দিয়েছেন। কোস্টগার্ডের সহায়তা নিয়ে ওখানে আরও কয়েক মেট্রিক টন চাল, শুকনো খাবার আমরা পাঠানোর ব্যবস্থা করতেছি। সেন্ট মার্টিনের সংকট যেন আরও তীব্র আকার ধারণ না করে সেই বিষয়ে কর্তৃপক্ষ আরও সচেষ্ট হবে, এমন প্রত্যাশা দ্বীপবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বর্ষার শুরুতেই পাবনার যমুনা নদীর 2 পাড়ে ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, বসতবাড়ি। ভাঙন ঝুঁকিতে রয়েছে বিদ্যুৎ উপকেন্দ্র, সাবমেরিন কেবল সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। অস্থায়ী ভিত্তিতে প্রতিরক্ষামূলক কাজ অব্যাহত আছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। ইকবাল হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন টলি বিনতে মনোয়ারা।
চলতি বর্ষা মৌসুমে পাবনার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নের কল্যাণপুর চরসিংহাসন, বক্তারপুর ও নতুন ভারেঙ্গা ইউনিয়নের নেওলাইপাড়া এলাকায় নদী ভাঙন অব্যাহত আছে। ভাঙনের কারণে বিদ্যুৎ উপকেন্দ্র, সাবমেরিন কেবল, মসজিদ, বসতবাড়ি এবং ফসলি জমি হুমকির মুখে পড়েছে। ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কল্যাণপুর চর। সেখানে ভাঙন দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। নদীর পাড় থেকে সাবমেরিন কেবল মাত্র 17 মিটার দূরে এবং বিদ্যুৎ উপকেন্দ্র 400 মিটার দূরে অবস্থিত। কেবলটি নদীগর্ভে বিলীন হলে চরের হাজারো মানুষ বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হবে। 3 বছর ধরে এরকম ভাঙতিছে, ভাঙার কারণে আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের বাড়িঘর কখন জানি বিলীন হয়ে যায়, এজন্য আমরা আতঙ্কের উপর আছি। অনেক চর ভাঙিয়ে একবারে কাছে আইছে আমাদের বাড়ির নিকট। কয়েকটা গ্রাম মিলে আছে, বাক্সপাড়া আছে, কয়েক গ্রাম মিলে এলাকা আমাদের এই নদীতে আমরা বসবাস করি। চলমান ভাঙনে প্রায় 200 বিঘা ফসলি জমি ইতিমধ্যেই যমুনায় বিলীন হয়ে গেছে। অনেকে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। আমার বাড়িঘর এনে নদীতে সব গেছে ভাঙিয়ে চুরিয়ে, আর আমাদের বসবাস করা খুব অশান্তি। এখানে আমাদের নিজস্ব জমি আছে অনেকগুলো, সব ভাঙিয়ে গেছে। আমরা চাষবাস করে খাইতাম, হাজার হাজার মানুষ কিন্তু খুব বিপদে, এখানে যাওয়ার কোনো জায়গা নাই। নদী তো ভাঙি আমাদের একবারে গোসা লিখেছে। এখন সেইটা সরকার যাতে আমাদের একটা বিধি ব্যবস্থা করে। ভাঙন কবলিত স্থানগুলো চিহ্নিত করে অস্থায়ী ভিত্তিতে জরুরি প্রতিরক্ষামূলক কাজ অব্যাহত আছে বলে জানায় কর্তৃপক্ষ। ভাঙন কবলিত স্থানগুলো চিহ্নিত করে এবং সেই সব স্থানগুলোতে অস্থায়ী ভিত্তিতে জরুরি প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন অব্যাহত আছে। ভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি নদী পাড়ের বাসিন্দাদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। ঢাকার বংশালে একটি সেলুনে এয়ার কন্ডিশন এসি বিস্ফোরণে অন্তত 10 জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকালে আলুবাজার এলাকার একটি সেলুনে দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপর স্থানীয় লোকজনের সহায়তায় দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বার্ন ইনস্টিটিউট ও স্থানীয়রা জানায়, সকালের দিকে সেলুনটিতে হঠাৎ বিকট শব্দে এসি বিস্ফোরণ ঘটে। মুহূর্তে পুরো দোকানে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা কাস্টমার ও সেলুন কর্মীরা দগ্ধ হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গেল 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে 9 মাস বয়সে এক শিশু মৃত্যু হয়েছে। এ সময় নতুন শিশু রোগী ভর্তি হয়েছে 27 জন। 17 মার্চ থেকে আজ পর্যন্ত ভর্তি হয়েছে 2781 জন। চলতি বছরে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ময়মনসিংহে মৃত্যু হয়েছে 62 জনের। সরকারের তৃণমূল স্বাস্থ্যসেবার অন্যতম ভিত্তি কমিউনিটি ক্লিনিক, কিন্তু ফরিদপুরের নগরকান্দা উপজেলার বেশিরভাগ ক্লিনিকে দীর্ঘদিন ধরে তীব্র ওষুধ সংকট দেখা দিয়েছে। ফলে প্রত্যন্ত অঞ্চলে নিম্ন আয়ের রোগীদের স্বাস্থ্যসেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রসেনজিৎ বিশ্বাসের প্রতিবেদন, জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। ফরিদপুরের নগরকান্দা উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে টানা 6 থেকে 7 মাস ধরে মজুদ না থাকায় ঔষধ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ওষুধ সংকটে ভুগছে 22টি কমিউনিটি ক্লিনিক। ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষ। এই ক্লিনিকগুলো থেকে জ্বর, সর্দি, কাশি সহ 22 ধরনের জীবন রক্ষাকারী ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। এছাড়া ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো রোগের চিকিৎসাও অন্তর্ভুক্ত রয়েছে। এতে সরকারের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ওষুধ তো হয় না, তা যাবো না, কালো যাই ফিরে আইছি। অ্যালার্জির করে ওষুধ দেন কাকা কি স্যার কি ম্যাডাম, কয় যে তা পুরাই গেছে 3 দিন আগে। এই জায়গা ওষুধ চাইলি গেলি বল ওষুধ নেই। নগরকান্দায় 22টি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন। তবে পর্যাপ্ত ওষুধ না থাকায় রোগীদের ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান স্বাস্থ্যকর্মীরা। গত বছর আমাদের 12 কার্টন ওষুধ আসে, গত বছর 9 কার্টন ওষুধ আসে। তার ভিতরে আমাদের বেশি সমস্যা হচ্ছে অ্যালার্জির ওষুধটা। ঠান্ডা কাশির ওষুধের তো প্রচুর সংকট। লাস্ট ওষুধ যেটা রিসিভ করেছি সেটা 29/1/2026 আমি ওষুধ রিসিভ করেছি জানুয়ারি মাস পর্যন্ত। এরপরে আমরা নতুন কোনো ওষুধ পাইনি এখনো। কর্তৃপক্ষ বলছে বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে এবং দ্রুতই ওষুধ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। তো প্রায় 1.5 বছরের মতো যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, ওই সময়টা আমাদের বিশাল বড় একটা ঘাটতি ছিল। এই বর্তমান সরকার ক্ষমতা আসার পরেই এই সমস্যা আস্তে আস্তে কেটে গিয়েছে এবং এখন আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে সব আমাদের প্রান্তিক জনগোষ্ঠী ওষুধ পাবে। তৃণমূলের এই স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করতে অবিলম্বে কমিউনিটি ক্লিনিককে নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মিশেল বিনতে আনোয়ার,
মোহনা সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর বুকে জেগে ওঠা দুর্গম চরাঞ্চল বদলে দিয়েছে কৃষকের ভাগ্য। বছরের পর বছর পড়ে থাকা ধুধু বালুচরে এখন চীনা বাদামের সবুজ সমারোহ। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষক ইনস্টিটিউট, বিনা ও স্থানীয় কৃষি অফিসের যৌথ উদ্যোগে এবার পদ্মার দুর্গম চরে বাদামের বাম্পার ফলন হয়েছে। অনাবাদি জমি থেকে মোটা অঙ্কের মুনাফা পেয়ে মুখে হাসি ফুটেছে শত শত কৃষকের। চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর বুকে দুর্গম চরে, যেখানে বছরের পর বছর ধরে শুধুই পড়ে থাকতো ধুধু বালু আর মরুভূমির মতো অনাবাদি জমি, সেই চরাঞ্চলেই এখন সবুজের হাতছানি। বালুর বুক চিরে জেগে উঠেছে কৃষকের সোনালী স্বপ্ন। চরের প্রায় 1500 বিঘা পতিত জমিতে এবার চাষ হয়েছে বিভিন্ন জাতের চীনাবাদাম। চরের বেলে দোআঁশ মাটি তেল জাতীয় এই ফসলের জন্য অত্যন্ত উপযোগী। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বিনার সহযোগিতায় সার, বীজ ও পরামর্শ নিয়ে বাদাম চাষ করে ভালো ফলন হয়েছে বলে জানায় কৃষকরা। আগে কোনো ফসল টসল হতো না, আগে শুধু খালি মরুভূমি থাকতো। যার যা লাগে আমরা পরামর্শ দেয় কৃষি অফিস থেকে, আমরা এইভাবেই বাদাম চাষ করি। দিক নির্দেশনার সহযোগিতায় অন্যান্যরা বাদাম চাষ করেছে এবং তারাও বেশ লাভবান হয়েছে। প্রতি প্রায় 1040 মতন আমরা টাকা আয় করি, 30,000 টাকা আমাদের লাভ হয়। কারিগরি সহায়তার পাশাপাশি কৃষকদের বিনামূল্যে উন্নত জাতের বীজ ও বালাইনাশক দেয় এই অভাবনীয় সাফল্য এসেছে বলে জানায় এই কর্মকর্তা। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি অধিদপ্তরের সহায়তায় বিনা উদ্ভাবিত জাত বিনা চীনাবাদাম 6, বিনা চীনাবাদাম 8, বিনা চীনাবাদাম 10-এর বীজ বিনামূল্যে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের সহায়তায় বিতরণ করি। মাঠ পর্যায়ে নিয়মিত জমি পরিদর্শন করে কৃষকদের কারিগরি পরামর্শ দিচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক পরামর্শে এবং বিনার সহযোগিতায় আমরা এবছরের রবি মৌসুমে বিনা চীনাবাদাম 4, 6, 8 এটা একটা চাষ হয়েছে এবং ফসলের অবস্থা ভালো, এখন প্রায় কর্তন পর্যায়ে চলছে এবং কৃষকরা এটা বেশ খুশি। সঠিক দিক নির্দেশনা পেলে এই অবহেলিত চরগুলো দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা চরাঞ্চলবাসীর। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের বিভিন্ন স্থানে রাতভর নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে তেহরানের 13 কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ অবরুদ্ধ করেছে ওয়াশিংটন। আর যুক্তরাষ্ট্রের আগ্রাসন অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। রুমার ডেস্ক রিপোর্ট। গভীর রাতে ইরানের বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান। একই সঙ্গে ইরানের বন্দরগুলোকে কেন্দ্র করে মার্কিন অবরোধ পুনরায় কার্যকর হওয়ায় দুই দেশের মধ্যে বিদ্যমান সাময়িক শান্তি উদ্যোগ কার্যত ভেঙে পড়েছে। যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও শত্রুতার অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের চলমান মার্কিন আগ্রাসন না থামলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যবহৃত তেল ও গ্যাস রপ্তানির গুরুত্বপূর্ণ রুট লক্ষ্যবস্তু হবে বলে জানিয়েছে দেশটি। Transmitted to space by satellite. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক নজিরবিহীন ও সরাসরি হুমকি দিয়েছেন ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের IRGCর একজন সাবেক শীর্ষ কমান্ডার। হোয়াইট হাউসের ভিতরে প্রবেশ করে মার্কিন প্রেসিডেন্টের ক্ষতি করার সক্ষমতা ইরানের রয়েছে বলেও দাবি করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর হামলা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না তিনি তা বন্ধ করার সিদ্ধান্ত নেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন। বিদ্যুৎ কেন্দ্র অচল সহ ইরান আলোচনার টেবিলে না আসা পর্যন্ত সব সেতুও ধ্বংস করে দেওয়া হবে। ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যুক্ত একাধিক ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ বিভাগ। ইরানের 13 কোটি মার্কিন ডলারের বেশি সমমূল্য ডিজিটাল সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই তথ্য নিশ্চিত করেন। এদিকে ইরাক থেকে আগামী সেপ্টেম্বরের মধ্যে সব সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সফরে একথা জানান ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। রুমা, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট।
3 ম্যাচ সিরিজের প্রথম টি20তে আজ স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বুলওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু বিকেল 4:30টায়। টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে জিম্বাবুয়ে। দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। টি20 বিশ্বকাপে প্রথম রাউন্ডে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া এবং অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দলকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই টাইগারদের মুখোমুখি হবে স্বাগতিকরা। অন্যদিকে হারের বৃত্ত থেকে কোনোভাবে বের হতে পারছে না বাংলাদেশ। আগের ম্যাচের ভুল শুধরে জয়ের ধারায় ফিরতে মরিয়া টাইগাররা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শিক্ষার্থীদের একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রী। শিক্ষায় বিশেষ অবদান রাখা ব্যক্তি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান। রক্তাক্ত 15 জুলাই আজ কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলার রণক্ষেত্র ঢাবি। বাদ পড়া শহীদদের তালিকা শনাক্ত করছে প্রসিকিউশন। সমুদ্র বন্দরে 3 নম্বরে স্থানীয় সতর্ক সংকেত। নিম্নচাপের প্রভাবে বিচ্ছিন্ন সেন্ট মার্টিনের খাদ্য সংকট চরমে। পাবনায় নদী ভাঙনের সর্বশান্ত মানুষ। এবং ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে 16 বছর পর বিশ্বকাপ ফাইনালে স্পেন। হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিতে রাত 1টায় মুখোমুখি আর্জেন্টিনা ইংল্যান্ড। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।